নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠান শুরু করার পূর্বেই আপনাদের সকল দর্শককে এবং যারাই আমার ভিডিওটি দেখবেন তাদের কাছে বিনীত অনুরোধ, যদি আমার অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই আমার পলিটিক্স টপিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের 23 তারিখ চলে গেল। এই 23 তারিখে আপনারা জানেন 152টি আসনে বিধানসভার ভোট হয়ে গেল। এই বিধানসভার ভোটে আমরা অনেক বুথ পরিক্রমা করেছি। সেখানে অনেক মহিলা এবং পুরুষ এবং যুবদের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, ভাই কাকে ভোট দিলেন, কাকে পছন্দ বা কিছু। শুধু আজকের বলছি, যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের কথা আমি এখানে তুলে ধরছি না। যারা বলেছেন যে মমতা ব্যানার্জিকে ভোট দিলাম, বাংলার মুখ্যমন্ত্রীকে ভোট দিলাম, তৃণমূল কংগ্রেসকে ভোট দিলাম, তাদের কাছে প্রশ্ন করেছিলাম কেন ভোট দিয়েছেন। কোনো যুবককে যখন প্রশ্নটা করলাম, সে যদি যুবসাথীর আওতায় পড়ে, তিনি বলেছেন যে আমি যুবসাথী পাবো, আমার 1500 টাকা মাসে আসলে আমার ভীষণ উপকৃত হবে, কারণ আমি একটা গরিব ঘরের ছেলে, বাবা মার কাছ থেকে হাত খরচাটা কমসে কম নিতে হবে না, এবং সে লেখাপড়া করছে। আবার কোনো যুবক দেখা যাচ্ছে যে তার হয়তো 30 বছর বয়স হয়ে গেছে, সেও পাচ্ছে যুবসাথী। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি তো বেকার নয়, তাহলে তুমি যুবসাথী পেয়ে আনন্দিত কেন? দাদা আমি ছোটোখাটো একটা ব্যবসা করি, আমার মাস গেলে 1500 টাকা আসলে আমি উপকৃত হব, আমি দিদির থেকে উপকার পাচ্ছি তার জন্য। এবার আমি কোনো বয়স্ক মহিলাকে দেখে প্রশ্ন করেছি, তিনি যখন বলেছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, তখন আমি বললাম যে আপনি কি উদ্দেশ্যে ভোটটা দিচ্ছেন। তখন তিনি বললেন একটাই কথা, যে আমি বার্ধক্য ভাতা পাচ্ছি। এর পূর্বে আমার বয়স কিন্তু যথেষ্ট, কিন্তু আমি যে বার্ধক্য ভাতাটা পাচ্ছি, এর পূর্বে বহু সরকার গেছে, কংগ্রেস সরকার গেছে, সিপিএম সরকার গেছে, কাউকে দেখিনি কোনো বয়স্ক মানুষের কথা ভাবতে যে সে মাস গেলে একটা টাকা পাবে যার দিয়ে তার সামান্যতম হাত খরচাটা হবে, বা একটা ওষুধ কিনতে পারবে, বা তার নাতনিকে একটা লজেস কিনে দিতে পারবে। সেটা একমাত্র মমতা ব্যানার্জি দিচ্ছে বলেই তাই আমি ভোটটা দিচ্ছি। দ্বিতীয়ত কথা, আরও একটা কথা বলেছেন তিনি, যে এই সরকারটা, আমি তখন প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে এই সরকার তো 15 বছর হয়ে গেল, এমন কি উন্নয়ন করেছে যে আপনি ভোট দিলেন? তখন বলছে, দেখো বাবা, আমার বয়সটা কিন্তু কম নয়, আমি এই বয়সে অনেক কিছু দেখেছি। কিন্তু যখন আমাদের গ্রামের রাস্তা সিপিএম আমলে 2011-12 অবধিও পর্যন্ত মাটির রাস্তা, লাইট ছিল না, ঘোর অন্ধকার, প্রায় 5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, 6 ঘন্টা রেগুলার লোডশেডিং হতো। আজকের কিন্তু এই মমতা ব্যানার্জি কথা দিয়েছিল সরকারের আসার পূর্বে, যে আমি যেদিন থেকে আসবো সেদিন থেকে পশ্চিমবাংলার লোডশেডিং উধাও হয়ে যাবে। সত্যি তিনি কথা রেখেছেন। এবং পাকা রাস্তা, পাকা ড্রেন, ঝাঁ চকচকে রাস্তা, তার উপরে লাইট, আলোকসজ্জা, অলি গলি সব জায়গায় লাইট, এবং নিকাশি ব্যবস্থা, এসব কারণ দেখে এবং সুস্থ সমাজ দেখে আমি মমতা ব্যানার্জির পক্ষে ভোট দিলাম। দ্বিতীয়ত কথা, যারা একটু মাঝবয়সী তারা বলছেন, এই কথাটি আমার সব থেকে উপযুক্ত লেগেছে, আপনি কি দেখে ভোট দিলেন? তখন বলছে, আমি মমতা ব্যানার্জিকে ভোট দিলাম এই কারণে, আমি বাম আমল থেকে দেখে এসেছি সমাজ বিরোধীদের উৎপাত, বোমাবাজি, রাত্রে বাড়ি ফিরতে ভয় করতো, কাজের কর্মস্থান থেকে আতঙ্ক থাকতাম, এবং লুটমার বহুত চলতো, এবং এলাকার মধ্যে সবসময় একটা মারামারি, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, এবং বিশেষ করে সমাজ বিরোধীদের উৎপাত সর্বোচ্চ লেগে থাকতো। আজকে সেই জিনিসটা সমাজে নেই। তার জন্য আমি এই সরকারকে ভোট দিয়েছি, এবং নির্বিঘ্নে কাজকর্ম করতে পারি, যে কোনো বাক স্বাধীনতা আছে, এবং তৃণমূল কংগ্রেসেরও কোনো ভুল থাকলে আমি প্রকাশ্য রাস্তা দাঁড়িয়ে সেই সমালোচনা করতে পারি, এবং তৃণমূলের নেতাদের সর্বক্ষণ আমার পাশে পাই, এবং কাউন্সিলর থেকে একটা পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সদস্য থেকে সর্বদা তাদের কাছে যেতে পারি, এবং বিনা দ্বিধায়, বিনা পারমিশনে তাদের ঘরে প্রবেশ করতে পারি। তারা আমাদের দরজায় আসে খোঁজখবর নিতে, এবং সারা বছর এদেরকেই পাই। সে বর্ষার দিনে যদি কোথাও বন্যা হয়, কি ঝড়ঝঞ্ঝা হয়, বা যদি কারো বিপদ হয়, এবং কোনো যদি সাধারণ লোক কোনো অ্যাম্বুলেন্সের দরকার হয়, বা যদি কোনো অসহায় পরিবারের কোনো বিপদ ঘটে, তো তাদেরকে সব পাশে পাই। আদার্স 5 বছরে কোনো দলের কোনো প্রতিনিধি বা কোনো নেতা নেত্রীর দেখা পাওয়া যায় না। তাদের শুধু দেখা যায় এই ভোট উৎসবের সময়। তার জন্যই যাদেরকে সর্বদা পাবো, যাদেরকে আঙুল তুলে বলতে পারবো আপনি এটা ঠিক করেছেন, আপনি এটা ঠিক করেননি, তাদেরকেই ভোটটা দেওয়া উচিত। গণতন্ত্র দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার যতক্ষণ মানুষের থাকবে, যতক্ষণ উঁচু গলায় কথা বলতে পারবো, ততক্ষণ তাদেরকেই সমর্থন করব, আদার্স কিছু না। তখন আমি একটা প্রশ্ন করলাম, যে আপনি তো এই কথা বলছেন, কিন্তু তারা তো বলছে যে দুর্নীতির সরকার। দ্বিতীয়ত কথা, চাকরি দিতে পারেনি, চাকরি চুরি হচ্ছে। বলছে, হ্যাঁ ভাই, একটা পার্টির বড় পরিবার হয়ে গেলে সবাই সাধু হবে এরকম কোনো কথা নেই। চাকরি চুরি যেরকম বেঙ্গলে হয়েছে, অন্য স্টেটেও কিন্তু হয়েছে, কিন্তু সেগুলোর কোনো বিচার নেই। এবং বিশেষ করে আমাদের যে চৌকিদার যিনি কথা দিয়েছিলেন ক্ষমতায় আসার আগে, 2014 সালের আগে যতগুলো কথা দিয়েছিলেন, একটা কথা রাখতে পারেননি। কারণ
আজকের বাংলাদেশের মতন একটি দেশকে 50 টাকা লিটারে উনি ডিজেল বিক্রি করতে হচ্ছে, আর আমার ভারতবাসী 95 টাকা লিটারে সেই ডিজেলটি কিনছে। ভুটানে ভারত থেকে পেট্রোল পাঠাচ্ছে, তারা 66 টাকায় পেট্রোল বিক্রি করছে, কিন্তু আমার দেশের নাগরিক 110 টাকা লিটারে পেট্রোল কিনছে। দ্বিতীয়ত কথা, ছাত্রদের এবং ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার জন্য সুবিধাজনক অনেক কিছু, কন্যাশ্রী, রূপশ্রী, একটা মেয়ের সাধারণ পরিবারে বিয়ের সময় রূপশ্রীতে 25,000 টাকা, এবং দ্বিতীয় কথা স্কলারশিপের টাকা, এগুলো কিন্তু দিয়ে এসছে এই মমতা ব্যানার্জির সরকার। এবং ছাত্রছাত্রীদের লেখাপড়া করার যে একটা সুযোগ সুবিধা করে দিয়েছেন, এবং বাচ্চাদের স্কুলে পোশাক, জুতো, বই, খাতা সবই তো পাচ্ছে, কোন ফ্যাসিলিটিটা পাচ্ছেন। এবং দ্বিতীয়ত কথা বলছে ওষুধ, যেটাকে বিনামূল্যে ওষুধ বলছে, এটা বিনামূল্যে নয়, একটা পার্সেন্টেজ ছাড়া হয়, যেটা আপনার 100 টাকার ওষুধে প্রায় 65 টাকায় ছাড় পাওয়া যায়, 35 টাকায় আপনার সেই ওষুধটা পাওয়া যায়। ন্যায্য মূল্যের ওষুধের ব্যবস্থা করেছেন এই সরকার। অ্যাকচুয়ালি বহু প্রকল্প করেছে, যদি মানুষ সঠিকভাবে জানতে পারে এবং কোথায় গেলে পাওয়া যাবে, কার সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে, যদি এইটা মানুষ বুঝতে পারে, তো মানুষের অনেক সুবিধা আছে। এবং হসপিটালগুলোকে উন্নত মানের করেছে, পরিষ্কার করেছে, পরিচ্ছন্ন পরিষেবা দিচ্ছে। মিউনিসিপ্যালিটিগুলোতে পরিচ্ছন্নতা, পরিবেশ দূষণমুক্ত যেসব জঞ্জাল পরিষ্কার করার ব্যবস্থা সেগুলো করছে, জল নিকাশির ব্যবস্থা করছে, এবং পানীয় জলের ব্যবস্থা করছে। সরকার ধীরে ধীরে সবকিছুই করছে। এবং এই সরকারের পূর্বে যে সরকার ছিল, তিনি একটা বৃহত্তম ঋণের বোঝা রেখে গেছেন, সেটাকেও কভারেজ করতে হচ্ছে এই সরকারকে। হ্যাঁ, এবার বলবেন এই সরকারও ঋণী হচ্ছে। এগুলো কিন্তু আমার একটা কথা না, এগুলো নাগরিকের কথা। নাগরিকদের থেকে আমরা কথা বের করে নিয়েছি, জনগণের কথা। ঋণ রেখে গেছে, কিন্তু এই সরকারও ঋণী হয়েছেন। হ্যাঁ, তার সাথে উন্নয়নটাও সেই তুলনামূলকভাবে হয়েছে। অনেক ওভারব্রিজ থেকে শুরু করে, এবং গ্রাম বাংলায় এবং লালগড়ের মতন মানুষ, একদম পাহাড়ি এলাকায় যেখানে মানুষ আগে পিঁপড়ের ডিম খেত, সেই সব দিনগুলো ভুলে গেছে মানুষ। এবং জঙ্গলমহলে প্রায় মাঠে ঘাটে লাশ করে থাকতো, সেই সব জিনিস, মাওবাদীদের উৎপাত, সবই বলতে গেলে পশ্চিমবাংলা থেকে সরে গেছে। পাহাড় থেকে সাগর, বহু মানুষই মুখে হাসি ফুটেছে। হ্যাঁ, কিছু দুর্ঘটনা ঘটেছে। এই যে দুর্ঘটনা ঘটেছে, সে আরজিকর কাণ্ড বলতে পারেন, এবং এই ধরনের যে চাকরি চুরির ঘটনা বলতে পারেন ঘটেছে, এটা কোনো অস্বীকার করার না। কিন্তু কখন আমরা অন্যদেরকে আহ্বান করে নিয়ে আসবো? যখন অন্য স্টেটগুলো দেখব যে সেখানে পুরোপুরি ধর্ষণ থেকে মুক্ত সমাজ, সুস্বাস্থ্য, সুশিক্ষা এবং চাকরির ব্যবস্থা যদি থাকে, তবে তো। কিন্তু অন্য স্টেটগুলোতে কি দেখতে পেলাম? এই তো সদ্য ভোট হয়ে গেছে বিহারে, সেখানে 10,000 টাকা দিয়ে সেই মানুষগুলোকে নোটিশ পাঠাচ্ছে যে 10,000 টাকা এখন ফেরত দাও। তারা কোথার থেকে দেবে? তারা না দিতে পেরে তাদের ইএমআই সিস্টেমে ইন্টারেস্ট সমেত ফেরত দিতে বলছে, না হলে বলছে বাড়িতে বুল্ডোজার চালিয়ে দেবে। তা ভাবুন, সেই শব্দের মিথ্যাবাদীদের এনে বা মিথ্যাবাদীদের ভোট দিয়ে কি হবে? এটা আমার কথা না, জনগণ বলছে। তাই যারা ভাবছেন যে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি সরকার করতে পারবে না, তাদের চিন্তাধারা সম্পূর্ণ ভুল। কারণ মানুষ কিন্তু দেখেছে তিলে তিলে সব কিছুতে উন্নয়ন পাচ্ছে এই সরকারের থেকে। এটা আমার কথা না। আপনি যদি বাইরে গিয়ে একটু কান পাতেন, বা যদি মানুষকে একটু বলেন, একটা ছাত্র, যুব, বয়স্ক মানুষ বা কোনো গৃহবধূকে যদি প্রশ্ন করেন, সেও বলবে, আরে ভাই, আমি বছরে 18,000 টাকা পাই। একটা যুবককে বলবেন, সেও বলবে, এখন আমি বছরে 18,000 টাকা পাই। যে মাসিমা ঠিক মতন চোখে দেখতে পাচ্ছেন না, মানে লাঠি ভর দিয়ে হাঁটছেন, সেও বলবে, আমি বার্ধক্য ভাতা পাই। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে, মোদী সরকারের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কিছুই পায়নি। সে কালো টাকা বলুন, উদ্ধার বলুন, বা দেশের থেকে টাকা যে বিদেশে চলে যাওয়া, যারা বড় বড় স্ক্যাম করে বেরিয়ে গেছে তাদেরকে ধরে আনা, শাস্তি দেওয়া, বা সেই টাকা উদ্ধার, কোনোটাই করতে পারেননি। এবং নোটবন্দিতে সাধারণ মানুষের বহু ক্ষতি হয়েছে, এবং বিশেষ করে মূল্যবৃদ্ধি, প্রত্যেকটা জিনিসের এত দাম বেড়েছে এই আমলে, যা মানুষ মেনে নিতে পারছে না। প্রথমত কথা, এক ভরি সোনার দাম 27,000 টাকা থেকে আজকের 1,80,000 টাকা হচ্ছে এই মোদির জামানায়, যেটা এর পূর্বে কোনোদিন হয়নি। এবং বয়স্ক মানুষ যারা চাকরি বাদা করতেন, যারা রিটায়ার পার্সন হয়ে গেছেন এখন, তাদেরকে প্রশ্ন করা হলে তারা একটা কথা বলতেন, যে আমার পূর্বে যারা রিটায়ার হয়েছেন আজ থেকে 10 বছর আগে, তারা সেই রিটায়ার মানিটাকে ব্যাংকে রেখে, মানে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা ব্যাংকে রেখে যে একটা ইএমআই সিস্টেমে মাসিক টাকা পেতেন, তাদের সংসার এবং জীবনযাপন ভালোভাবে চলে যেত। কিন্তু আজকে সেই ব্যাংকের সুদের হার মানে তিন ভাগের 1 ভাগ পাচ্ছে। তাহলে এখানে একটা বড় ঘাটতি এবং তাদের মতবিরোধ এখানে, যে এই সরকার অর্থনীতিকে আরো ডেভেলপের জায়গায় পুরো নিম্নমুখী করে ফেলেছে, এটাও কিন্তু দেখেছে। এবং দ্বিতীয় কথা, চাকরির প্রশ্নটা করতেই কিছু মানুষ তো চটে যাচ্ছে। কিরকম? বলছে উত্তরপ্রদেশে চাকরি নিয়ে আন্দোলন হচ্ছে, ত্রিপুরাতে একটা ছোট্ট রাজ্য, সেখানে তো চাকরির প্রতিশ্রুতি দিয়েই এই সরকার এসেছিল, কিন্তু সেখানে তো একটা চাকরি দিতে পারেনি, বহু মানুষ আরো বেকার হয়ে গেছে। এবং এই মোদিজির জামানাতে প্রায় 4.5 লক্ষ লোক কর্মহীন হয়েছে। এটা আমার কথা নয়,
এইসব লোকের কথা এবং শিক্ষিত মানুষের কথা, যে ডেটা দেখুন, ডেটাতে আপনি পেয়ে যাবেন। এই যে বক্তব্যগুলো মানুষের, এর একটা কিন্তু জনরোষ আছে। এবং আজ বিশেষ করে একটা কথা আমার এই পরিক্রমা করতে গিয়ে, মানুষকে প্রশ্ন করতে গিয়ে যেটা পেলাম, সেটা হচ্ছে ভয়ানক কথা। সেটা বলছে এই মোদিজির গ্যারান্টি মানে মিথ্যাবাদী গ্যারান্টি, যে কথার কোনো ভ্যালু নেই, যে কথার কোনো দাম নেই, যে কথা উনি ভোট চলে গেলে পুরো ভুলে যায়। আমি বললাম, এটা কি করে বলছেন একজন দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে? বলছে উনি যতগুলি প্রতিশ্রুতি দিয়েছে সবকটা প্রতিশ্রুতিতে ব্যর্থ। নোটবন্দির সময় তো বলেছিল প্রত্যেকটা মানুষের জীবনে এমন হাসি আসবে, আমাকে শুধু 50টা দিন ধার দিন, আর যদি হাসি না ফোটাতে পারি তাহলে আমাকে চৌরাস্তার মোড়ে নিয়ে জ্বালিয়ে দেবেন। কোথায়? আমরা তো সাধারণ মানুষ, আমরা জ্বালাতেও পারবো না, পোড়াতেও পারবো না, কিছু বলতেও পারবো না, কিন্তু আমাদের ওই দিনটার কথা মনে আছে যে লাইনে দাঁড়িয়ে এই টাকার পিছনে আমাদের কিভাবে ছুটতে হয়েছে। ভয়ঙ্কর কালো দিন, আমরা ভুলবো না। দ্বিতীয়ত কথা, মূল্যবৃদ্ধি তো আছেই। দ্বিতীয়ত কথা, আজকের রাজ্য সরকার চাকরি দিতে পারছে না, ভালো কথা, কিন্তু কেন্দ্র সরকারের যতগুলো ভ্যাকান্সি পড়ে আছে সেখানে কেন নিয়োগপত্র দিচ্ছে না মানুষকে? কেন সেই চাকরিগুলো ওইভাবে পড়ে আছে? কেন মানুষকে সেখানে চাকরি ব্যবস্থা করছে না দেশের জন্য? উনি তো বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবে। আরে 2 কোটি না হোক, বছরে 1 লাখ দিত, 2 লাখ দিত, কিন্তু কোথায়? দ্বিতীয়ত কথা, ইলেকট্রাল বন্ডের কথা অনেকেই বললো যে এরা তো চাঁদা তোলা পার্টি। বড় বড় শিল্পপতিদের অনেক সুযোগ সুবিধা করে দিয়ে তাদের থেকে কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ড হিসাবে নিয়েছেন। আদানি আম্বানির জন্য সবকিছু করে দিতে পারছেন ওনারা, কিন্তু সাধারণ মানুষের জন্য যদি 1 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যাংক থেকে তিনি সময় মতন পরিশোধ না করতে পারেন, প্রথমে চিঠি, তারপরে তার নোটিশ, তারপরে তার জেল যাত্রা পর্যন্ত, এবং কি ছোটখাটো ব্যবসা হলেও সেটাকে সিজ করে দিচ্ছে। কিন্তু মুকেশ আম্বানির ক্ষেত্রে 300 কোটির জায়গায় মাত্র 26 কোটি নিয়ে সেটা 274 কোটি টাকায় তাকে মুকুব। এই টাকাটা কোথায় পাচ্ছেন মোদিজি? এটা তো দেশের টাকা, সাধারণ জনগণের টাকা। তাহলে এই টাকার ভর্তুকিটা দিচ্ছে সাধারণ জনগণের উপরে 1 টাকার ওষুধের দাম 5 টাকা বাড়িয়ে দিয়ে। আমরা বুঝতে শিখেছি যে এটা একটা ধাপ্পাবাজি সরকার। দ্বিতীয়ত কথা, এদের মোদিজির একটা সংকল্প হচ্ছে হিন্দুত্ব। হিন্দুত্বর নামে কলঙ্ক, কারণ উনি হিন্দুদের জন্য কোনো সুরক্ষা কিছু করেননি। এত পরিমাণে জঙ্গি হামলা দিনের পর দিন ঘটছে, সুরক্ষা ব্যবস্থা কিচ্ছু সুবিধা করতে পারেননি। উল্টো শুধু জাতিভেদ জাতিভেদ জাতিভেদ, ওনাদের মুখে জাতিভেদের কথাই শোনা যায়। হিন্দু, মুসলিম, পাকিস্তান, যে পাকিস্তানের নিজের মেরুদণ্ড সোজা নেই, শুধু সেই পাকিস্তানের সাথে তুলনা করে, বাংলাদেশের সাথে তুলনা করে। অথচ বাংলাদেশে যখন কোনো হিন্দুকে মারা হয়, সেই মুহূর্তে এই মোদী সরকার 60 কোটি টাকা দিয়ে সেই বাংলাদেশ সরকারকে সহযোগিতা করে, তা আন করে। দ্বিতীয়ত কথা, উনি ট্রাম্পের হাতের পুতুল হয়ে গেছে। ট্রাম্প যা বলছে তাই ওনাকে শুনতে হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধকেও ঘোষণা করলো, যখনই ওপার থেকে সিজফায়ার করলো ট্রাম্প, সাথে সাথে যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেল। তাহলে একটা ট্রাম্পের হাতের পুতুলের কাছে আমরা বিক্রি হতে রাজি নেই। কারণ এই সরকার মুখে 56 ইঞ্চি, মুখে হিন্দুত্ববাদী, কিন্তু কোনোটাই উনি সফল নয়। এবং দেশের কিছু যেটা বৃহত্তম সংস্থা, সেগুলো বেসরকারীকরণ করে দেওয়া, বিক্রি করে দেওয়া, এগুলো কোনো মতেই মানুষ মেনে নিতে পারছেন না। তো অনেক অনেক কিছু, আরও অনেক যুক্তি দাঁড় করিয়েছেন, অনেক কিছু, অনেক মানুষের লাখো কথা বলেছেন। তো আর তার সাথে আর একটা কথা বলেছেন যে প্রত্যেকটা রাজ্যে যখনই ইলেকশন হয়, সেই রাজ্যে গিয়ে বলে সোনার রাজ্য বানিয়ে দেবো এবং দেশের 1 নম্বর বানাবো। তাহলে ওনারা এতগুলো রাজ্যতে রয়েছে, বিরাজ করছেন, কেন সেখানে 1 নম্বর বানাচ্ছে না? দিল্লির বুকে অনেক প্রতিশ্রুতি দিয়ে এসেছিল ক্ষমতায়, সেখানে ব্যর্থ, ত্রিপুরাতে ব্যর্থ, বিহারে ব্যর্থ, উত্তরপ্রদেশে ব্যর্থ, এখন আবার বাংলায় বলছে সোনার বাংলা বানাবে। কি করে বিশ্বাস করব? দ্বিতীয় কথা, ওনারা ভাতা বিরোধী কথা বলছে, আবার বলছে 3,000 টাকা দেবো। তো একই মুখে করকম কথা শুনবো। অথচ অমিত শাহকে যখন রিপোর্টার জিজ্ঞাসা করছে যে আপনারা আসলে 3,000 টাকা দেবেন বলছেন, এরা তো 1,500 টাকা দিচ্ছে, আপনারা কি তাহলে 1,500 টাকা 3,000 দেবেন? তখন তুমি বলছেন আপনি ছাড়ুন তো, 1,500 আর 3,000 নিয়ে পড়ে আছেন। তাহলে ভাবুন, এদের যে প্রকল্প ভাওতা, সেটা কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছেন। তাই এইভাবে কিন্তু মানুষের মন জয় করা যায় না। কিছু উগ্র হিন্দুত্ববাদী মানুষের মন জয় করা যাবে ধর্মের কথা বলে, তাদের বশ্যতা স্বীকার করে নেবে, কিন্তু সাধারণ জনগণ, পশ্চিমবাংলার বাঙালি বিরোধী যে আচরণ, সেটাকে কোনোভাবেই মেনে নিতে পারবে না। কোনো নেতা বলছে মাছ মাংস আসলে বন্ধ করে দেবো, যেরকম দিল্লিতে বন্ধ করেছেন, বিহারে হুইপ জারি করেছেন। আবার বাংলায় যখন বলছেন কোনো বিজেপি নেতা যে আমরা ক্ষমতায় আসলে নিরামিষ খেতে হবে, মাছ মাংস বন্ধ করে দেবো, তখন আবার কি করছে? দেখছে তো ভোট আমাদের হাত স্লিপ খেয়ে বেরোচ্ছে, তখন আবার এরা কি করছে? মাছ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রচার করছে। এগুলো মানুষ আর হাসি ঠাট্টা হিসাবে নিচ্ছে।
তাই এই সব প্রশ্ন যখন আমরা মানুষের কাছে গিয়ে করছি, শুধু এই ধরনের আমাদের তাদের কাছ থেকে মন্তব্য শুনতে হচ্ছে। হ্যাঁ, আবার বিজেপির পক্ষেও বলছে কিছু মানুষ, ওই যারা হিন্দুত্বর নামাবলী গায়ে দিয়েছে তারাই শুধু ওই একটাই প্রশ্ন তাদের কাছে, আমরা হিন্দু তাই আমাদের এক হতে হবে, আমাদের হিন্দুত্ববাদী পার্টিকে ভোট দিতে হবে। আমরা খাই না খাই উপোস করে থাকি, পেট্রোলের দাম 1000 টাকা হোক গিয়ে। আরে বাবা, তুমি বলছো পেট্রোলের দাম 1000 টাকা, তুমি যখন এই কথাটি বা এই বক্তব্যটা বলছো, পাশ থেকে অন্য আরো 5 জন ছিচি করছে, হ্যাঁ তোমার বাবার হারামের পয়সা আছে তো তাই তুমি 1000 টাকা লিটারে পেট্রোল কিনে মোদিজিকে ভোট দেবে, তুমি দাও আমরা দেবো না। এটা কিন্তু বুঝতে হবে সকলকে। তাই মমতা ব্যানার্জি যে ভোটটা পায়, বহু মানুষের থেকে যদি আপনার নিরপেক্ষভাবে জিজ্ঞাসা করতে পারেন কেন দিয়েছেন, তো এই উত্তরগুলোই পাবেন। তার জন্যই মমতা ব্যানার্জি আবার চতুর্থবারের জন্যই মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। আমার মতামতে বা আমাদের বুথে বুথে ঘুরে মানুষের মুখ থেকে এই কথাগুলো শোনা, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানেই সমাপ্ত করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।